আমরা সকালের ক্লাসে এমসিকিউ থেকে আলোচনা করব। আসলে পরীক্ষা একেবারে কাছে চলে আসছে। দেখতে দেখতে আর মাত্র কয়দিন আছে? 8 দিন না 9 দিন, তাই না? আজকে হলো জি স্যার, আজকে 11 তারিখ স্যার। 11 তারিখ, আর আছে 9 দিন, অর্থাৎ 8 দিন মাঝে আছে। তো তোমরা এমসিকিউ গুলো নিজে একটু পড়ে নিও, কারণ এমসিকিউ এর বিষয়টা হলো কিরকম। এমসিকিউটা যেটা আসে, বিশেষ করে তোমার 30টা পাইলেই তো তোমার পাস। এই 30টা তোমাকে বুঝতে হবে। 30টা আসলে মানে পাওয়া কোনো বিষয় না, সময়টার একটা বিষয় তোমাদের, যে এই অল্প সময়ে তাড়াহুড়া করার দরকার নেই। বিশেষ করে ওই যেগুলো তোমরা পূর্বে দিছো ওই এই জাতীয় আসবে, কিন্তু হয়তো বা প্রশ্নটা বড়, তোমার বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, দেখে শুনে নিও। যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনায় যেটা যাচ্ছে, আমরা যেটা আলোচনা করব, প্যানেল কোডের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আহ, ক, কোনো কারণ ছাড়া জনতার উপর গুলি করে, ফলে খ মারা যায়। ক এর অপরাধ হলো খুন বলে গণ্য, নিন্দনীয় নরহত্যা, গুরুতর আঘাত। গ খুন, উপরের কোনোটি নয়। অর্থাৎ এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য, বর্তমান সিচুয়েশনে, যে বিনা উস্কানিতে জনতার উপরে গুলিবর্ষণ করেন, ফলে দুজন লোক মারা গেছে। তা যে ব্যক্তি গুলিবর্ষণ করেছে তার অপরাধটা কোন ধরনের অপরাধ? নিন্দনীয় নরহত্যা, খুন, না কোনো অপরাধ হয়নি? এটা হুম, কি হবে? খুন হবে স্যার। খুন হবে স্যার। খুন বলে গণ্য হবে। কারণ প্রশ্ন যদি তোমাদের এখন আসে যে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন, ক নামক পুলিশ অফিসার শান্তিনগর মোড়ে হরতাল ডিউটি করাকালে বা শান্তিনগর মোড়ে অবরোধ ডিউটি করাকালে একটি মিছিলের উপর গুলিবর্ষণ করেন, ফলে দুজন লোক মারা যায়। তো যারা বই পড়ে নাই তারা কিন্তু ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ 76 ধারা অনুযায়ী কোনো অপরাধ হইবে না লিখে দিবে। কারা লিখবে? যারা তাড়াহুড়া করে, প্রশ্ন পড়ে নাই। কারণ ওখানে কিন্তু একই জিনিস, কে কি অপরাধ করলো লেখা আছে। ক নামক পুলিশ অফিসার শান্তিনগর মোড়ে অবরোধ ডিউটি করাকালীন সময়ে একটি মিছিলের উপর গুলিবর্ষণ করে। এখন ও তো ভালো পড়ে নাই। ও মনে করছে যে অবৈধ মিছিলের উপর গুলিবর্ষণ করা, ওই অবৈধ স্বরেও এই অবৈধ অক্ষরটা ওখানে লেখা নেই, আর ওটা পড়েও নাই সে। ও মনে করছে যে যেহেতু এই লাইন, এই প্রশ্ন তো এটাই হবে, ও লিখে টেকে শেষ, 76 ধারা লিখে টেকে শেষ। তো এই জন্য প্রশ্নগুলো বুঝতে হবে যে প্রশ্নগুলো কিরকম হতে পারে। হুম, যা গুরুতর জখম করার জন্য ক নামক ব্যক্তি অভিযুক্ত হলো এবং দণ্ডিত হলো, পরবর্তীতে উক্ত ব্যক্তি মারা গেল। এই প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায় কিরকম, যে ক নামক ব্যক্তির বিরুদ্ধে খ নামক ব্যক্তিকে গুরুতর আঘাত করিবার দায়ে আদালতে দণ্ডিত করা হলো। কিছুদিন পর কিছুদিন পর ক মারা গেল। এক্ষেত্রে ক্ষয়ের বিচার করা যাবে কি? এখন সিআরপিসির 403 ধারায় বলছে যে না, বিচার করার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে বিচার করা যাবে। কারণ ওটা যোগসূত্র। একজন লোককে গুরুতর আঘাত করা হয়েছে, এই গুরুতর আঘাতের একটা মামলা হয়েছে, মামলার শাস্তি দেওয়া হলো। শাস্তি দেওয়ার পর কিছুদিন পরে এই ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মারা গেল। এখন কি হবে? এখানে বলছে যে না, তাকে হত্যার দায়ে অভিযুক্ত করা যাবে। কারণ ওই লোকটা যে মারা গেছে, ওই আঘাতের কারণেই সে মারা গেছে। বিষয়টাকে বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। ওই লোকের আঘাতের কারণে মারা গেছে, অন্য লোকের আঘাতের কারণে মারা গেলে সে অপরাধী হতো না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ককে পরবর্তীতে নিন্দনীয় নরহত্যার জন্য বিচার করা যাবে, ককে পরবর্তীতে গুরুতর জখমের জন্য বিচার করা যাবে, ককে পরবর্তীতে গুরুতর জখম ও নিন্দনীয় নরহত্যার জন্য বিচার করা যাবে, ককে পরবর্তীতে গুরুতর জখম
জখমের জন্য বিচার করা যাবে, কিন্তু নিন্দনীয় নরহত্যার জন্য বিচার করা যাবে না। এখানে কি বলা আছে? গুরুতর জখম করার জন্য ক নামক ব্যক্তি অভিযুক্ত হলো এবং দণ্ডিত হলো, পরবর্তীতে উক্ত ব্যক্তি মারা যায়। এক্ষেত্রে ককে পরবর্তীতে নিন্দনীয় নরহত্যার জন্য বিচার করা যাবে, অর্থাৎ তার অপরাধটি অপরাধজনক, নরহত্যা হিসেবে তার বিচার করা যাবে। খেয়াল করে সর্বমোট ধারা কয়টি জসিম? 511টি স্যার। আচ্ছা। সার্জন ক জানতো যে খকে অপারেশন করালে মৃত্যু হতে পারে, কিন্তু ক্ষয়ের মঙ্গলের জন্য এবং সরল বিশ্বাসে ক নামক চিকিৎসক অপারেশনটি করেন, ফলে খ মারা যায়। এক্ষেত্রে কয়ের অপরাধ নিন্দনীয় নরহত্যা, খুন, ভুলবশত খুন, কোনো অপরাধ হয়নি। কোনটা সঠিক? কোনো অপরাধী করেনি স্যার। কোনো অপরাধ হয়নি, কারণ এটা কত ধারায় আছে পেনাল কোডের? 93 যাচ্ছে। অষ্টআশি। আচ্ছা, চিকিৎসা পেশার বিষয়টি বলা আছে। ক তার ঘোড়া থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। ক নাম ক তার ঘোড়া থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সার্জন খ দেখতে পায় যে তার মাথার খুলির ছিদ্র করা প্রয়োজন। এক্ষেত্রে তাকে হত্যা করার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে ক্ষয়ের মঙ্গলের জন্য তার জ্ঞান ফেরার পূর্বে ক্ষয়ের মাথা ছিদ্র করে ফেলে। এক্ষেত্রে ক কোনো অপরাধ করেনি, কোনো অপরাধ করেনি, হত্যার চেষ্টা করেছে। অর্থাৎ বিষয়টা হলো একজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছে, কিন্তু তার যদি আহ মতামত নিতে যায় বা তার যদি ওই জ্ঞান ফেরার অপেক্ষায় থাকে, তাহলে ক্ষতি হতে পারে, সে ঘোড়া থেকে পড়ে গেছে। এখন তার অনুমতি ছাড়াই, কারণ আইনে তো বলা আছে যে চিকিৎসা তার করা হবে তার অনুমতি নিতে হবে, কিন্তু তার অনুমতি নিতে গেলে সে জ্ঞান ফিরবে কখন? তারপরে সে তো মারা যেতে পারে। তো তাকে হত্যা করার উদ্দেশ্য না, তাকে বাঁচানোর উদ্দেশ্যে তার মাথায় অস্ত্রোপচার করেন, কিন্তু সে মারা যায়। এক্ষেত্রে চিকিৎসকের কোনো অপরাধ হবে? কোনো অপরাধ হবে না। না স্যার, হবে না। চিকিৎসকের কোনো অপরাধ হবে না। আচ্ছা, কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য? দস্যুতা সংঘটনকালে, বাসগৃহে অগ্নিসংযোগকালে, রাত্রিবেলায় অপতে গৃহে প্রবেশকালে, উপরের সবগুলো। পরে সব। নিম্নলিখিত কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার থাকে না, অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না? যে সকল ক্ষেত্রে সরকারি কর্মকর্তার নিকট আশ্রয় লাভের সুযোগ থাকে, সেক্ষেত্রে সরকারি কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সম্পাদিত কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অধিক ক্ষতি করা হলে সেক্ষেত্রে ক এবং খ। যে সকল ক্ষেত্রে সরকারি কর্মকর্তার নিকট আশ্রয় লাভের সুযোগ থাকে, তখন দেহরক্ষার অধিকার প্রয়োগ করার সুযোগ থাকে না। দ্বিতীয়ত, সরকারি কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সম্পাদিত কোনো কাজের ক্ষেত্রে দেহরক্ষার অধিকার থাকে না। ক নামক ব্যক্তি তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং এর সাহায্যে ক্ষয়ের কুকুরকে এটি অনুসরণ করতে প্রলব্ধ করে। কুকুরটি ককে অনুসরণ করতে থাকে? কয়ের অপরাধ, প্রলব্ধ করে প্রাণী নিয়ে যাওয়া, জোরপূর্বক গ্রহণ, অপরাধমূলক প্রাণী চুরি, গ চুরি। এটা কি? প্রশ্নটা একটু বলেন আর কি। চুরি হবে। একটা লোকের একটা লোকের পকেটে বিস্কিট আছে, বিস্কিট দিয়ে আরেকজনের কুকুর সে লোভ দেখে নিয়ে যে গেছে, এটা কি হবে? চুরি হবে। চুরি হবে। চুরি হবে স্যার। শোনো, তোমাদের একটা কথা বলি, তোমরা যারা নিম্ন পদস্থ এবার পরীক্ষা দিবা, তোমাদের উপরে মানে গজব যে কত রকম নাজিল হবে যেটা তোমরা চিন্তা করতেও পারবে না। কারণ ঊর্ধ্বতন থেকে শুরু করে নিম্ন আলা পর্যন্ত তোমার আর কারোই লোক না এখন। এবং আমার বিশ্বাস তোমরাই ভালো রেজাল্ট করবে, কারণ কি জানো, আমাদের পুলিশের একটা গ্রুপ টোটালি পড়া বাদ দিয়ে দিছে। তারা এখনো ওই চিন্তায় আছে, তাদের জন্য আলাদা নিয়ম আসবে, একবার পরীক্ষা দিবে, আজীবন পাশ করা থাকবে। বুঝতে পারছো রাশেদ?
কাছে কাছে একটু একটু দেখে শুনে পড়তে হবে। এবং কঠিন যেগুলো, তোমরা ভেবো না যে তোমাদের প্রশ্ন এবার সহজ হবে, কঠিন কঠিন হবে। আরো কঠিন হবে স্যার। আরো কঠিন হবে না? না কঠিন। আচ্ছা যাক, হোক, আমাদের ছাত্রদের সমস্যা নেই। একাধিক সংগঠনের ক্ষেত্রে কোনো একজন সদস্য খুন করলে কি হবে? এটা কি হবে? খুন সহ ডাকাতি হবে? 300 টাকা দিয়েছেন। আচ্ছা, 1500টা। ডাকাতি সংগঠনের ক্ষেত্রে কোনো একজন সদস্য খুন করলে ডাকাতির প্রত্যেক সদস্য খুনের দায়ে দণ্ডিত হবে। এটাই সঠিক উত্তর, তাই না? খুন সহ ডাকাতি হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমরা এখানে করি। পাঁচজন লোক, পাঁচজন লোক একটা লোকের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে গেছেন, বা চুরি করার উদ্দেশ্যে গেছেন। একটা লোকের বাড়িতে, একটা লোকের বাড়িতে পাঁচজন লোক চুরি করতে গেছেন। একজন মূল রাস্তায় দাঁড়াইয়ে আছেন, পুলিশ আসলে খবর দিবে। একজন লোক ঘরের বাইরে আছে, কেউ আসলে চিৎকার করবে। আর একজন লোক পিছনের দরজায় দাঁড়িয়ে আছে, যাতে কেউ ঢুকতে না পারে। দুজন লোক ঘরের ভিতরে ঢুকে আর হাত পা বেঁধে মালামালগুলো নিয়ে গেছে। এখানে কার কি দায়িত্ব? সবার অপরাধ কোন ধারায়? সবাই 380 স্যার। কি, হাত পা বেঁধে নিয়ে গেলে সকলেই একশো ডাকাতি। আশি হয়? দোষিত হবে স্যার। কেন ডাকাতি দোষী ডাকাতি হবে? 5 জন স্যার, ডাকাতি হবে, 5 জন ডাকাতি, জি স্যার, ডাকাতি 5 জন হবে। যেহেতু তুমি এই ডাকাতি জিনিসটা হবে। বুঝলো না? ডাকাতি হবে স্যার। ও বাড়িতে ঢুকুক আর না ঢুকুক, সবার উদ্দেশ্য একটাই ছিল, জি স্যার। সবাই এই জন্য ডাকাতির অপরাধে দায়ী হবে। যাই হোক, এক্ষেত্রে স্যার 3400 তো আসবে, যদি এরকম ধারা থাকে আমাদের ডাকাতি আমাদের মামলা। ভাগ করে দে, তুই তো পড়ালেখা পড়াস না। এনে 34 পাইলি কোথায়? না স্যার, সেটা বলি নাই। আমি বললাম যদি ডাকাতি মামলা 393 হয় তো অবলিক 34 ওইসব দিয়ে বাদ দাও, ও কি হয় ওটা দরকার নাই, এটা তোমার মাথার জন্য করলাম যে ডাকাতি করার উদ্দেশ্যে গেল কিংবা চুরি করার উদ্দেশ্যে গেল, কিন্তু লোক সংখ্যা পাঁচজন, দুজন গিয়ে সবার উদ্দেশ্য যেটা ছিল, এটার কোনো 34 আসবে না। যারা আইন জানে না তারাই এখানে 34 দিবে। এটা যদি চুরিও হয় 34 কখনো হবে না। চুরি হলেও 34 কখনো হবে না এখানে। বিষয়টাকে বুঝতে পারছো? এইগুলো এগুলো হলো যে মানে মানে যখনই দেখে যে প্ররোচনা কিংবা সহায়তা হয়, 34 নাহলে 100 নয়, একটা তো হবেই নাকি আইনুল? এরকম একটা মামলা রেকর্ড করেছিল স্যার তারাস থানায়। কিরকম? পরে অর্ডার শিট দিয়ে বসে ছিল ডিআইজি স্যার। হ্যাঁ, ওটা তো বললাম। আচ্ছা, নিম্নের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়? এই যে এইরকম প্রশ্নগুলো পড়বা, কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়। আবার এমন হতে পারে, নিম্নের কোনটি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটার উপাদান নয়। সহজ জিনিস কিন্তু। যদি ডাইরেক্ট বলে দেয় কোন ক্ষেত্রে, নিম্নোক্ত কোন ক্ষেত্রে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। লেখা দিছে যে নিম্নের কোনটি দেহ রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিবার উপাদান নয়। মানে তোমাকে একটু কষ্ট করালো ওখানে, 2 সেকেন্ড বেশি করতে হবে তোমাকে। এই উপাদান নয়, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে যে প্রশ্নগুলো এরকম হতে পারে। সহজ কোনো প্রশ্ন আসবে না। তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম, নিম্নের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়? সম্পত্তি অর্পণ, সম্পত্তি প্রতারণামূলক ভাবে আত্মসাৎকরণ, সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ, আইনের নির্দেশনা লঙ্ঘন বা আইনানুগ চুক্তি ভঙ্গ। প্রশ্ন কি, নিম্নের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়? সেটা কোনটা? সঠিক উত্তর সম্পত্তির উপর আত্মসাৎ করা স্যার। প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করার বিষয়টি, এটাই। কারণ এখানে বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ তো এখানে এই সম্পত্তি প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করে, এটাই উপাদান, ওখানে নয়। যাক, বুঝবাও না, আমিও বুঝি কম বুঝি। ক নামক ব্যক্তি, ক খকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচনা করে, কিন্তু খ মিথ্যা সাক্ষ্য দেওয়া হতে বিরত থাকে। এক্ষেত্রে ক কোনো অপরাধ করেনি, খ মিথ্যা সাক্ষ্য না দিলেও ক মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত হবে। কোনটা সঠিক উত্তর? মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য পরিচিত
দোষী সাব্যস্ত হবে স্যার। তার মানে মিথ্যা সাক্ষ্য না দিলেও যে প্ররোচনা দিয়েছে সে এই ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত। যা। শোনো তোমাদের এবারে কি প্রশ্নে তোমরা বিশেষ করে প্যানেল কোডের 106, 106 দুঃখিত, প্যানেল কোডের 107, 107 থেকে 120 পর্যন্ত এই যে প্ররোচনার যে বিষয়গুলো আছে এটাকে কয়েকবার পড়বা। হ্যাঁ, সাক্ষ্য আইনের 105 পড়তে হবে তোমাদেরকে। প্যানেল কোডের 76 বারবার তোমাদেরকে পড়তে হবে। পিআরবি 153 পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে কি পারে না। এই এই ঘুরে ফিরে তোমাদের এই প্রশ্নগুলো আসবে। ওই দেখবা যে তোমাদের আবু সাইদের ঘটনা অন্য জায়গায় দিয়ে রাখছে যে জনকে অমুকের প্রতি, মানে এটা দিবেই। কারণ আমাদের বাঁচার এখন একটাই উপায়, তার নাম গুণগান করে বাঁচতে হবে। বুঝতে পারছো? অথচ মুগ্ধ একটা ছেলে, মুগ্ধ যে মারা গেছে, মুগ্ধটা একটা ভালো 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 ছেলে। মুগ্ধ মুগ্ধ কারে ইটো মারে নাই একটাও। ওর অপরাধ পানি খাওয়াই বেড়াইছে সবাই। এই হত্যাগুলো তুমি কিভাবে মেনে নিবা? সুযোগ আছে আইনুল? এটা কি তুমি বলবা যে প্যানাল কোডের 106 অমুকরে হত্যা করতে গিয়ে অমুকরে হত্যা করে ফেলাইছি? হম? ওই আমি যেমন বলতাম যে হাজার হাজার লটারির টিকিট কাটার পরেও আমার ভাগ্যে একটা জোটে না, তা এই করোনা একটা রোগ আসছে, তা আমার ভাগ্যে আসবে কেন? আমার তো এমনি আসলে তো এখানে আসবে কেন? করোনা অন্য মানুষের হবে। তো এরকম গুলি করে মরবে তো ও মরবে কেন? অন্য লোক মরতে পারলো না? প্রশ্নগুলো খুব কঠিন হবে, কিন্তু এই জাতীয় টাইপের প্রশ্ন হবে, নিজেরা আগের থেকে একটু প্রস্তুতি নিও। আচ্ছা, ক নাম, ক খকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে, ফলে খ মারা যায়। ক এর অপরাধ কি? খুন, গুরুতর আঘাত, অপরাধজনক নরহত্যা। কোনটা? ক নামক ব্যক্তি খকে গুলি করে মানে হত্যা করে, এটা কোন ধরনের অপরাধ? খুন অপরাধ। কোন স্যার? প্রশ্নটা হলো ক খকে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করে, ফলে খ মারা যায়। ক এর অপরাধ কি? খুন। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, জিনিস বুঝে নিও, যেটা তোমাদের মাস্টার সাহেবরা বেশিরভাগই ভুল করে। ক নামক ব্যক্তি ক নামক ব্যক্তি খকে হত্যা করার উদ্দেশ্যে গুলি ছোড়ে, কিন্তু সেই গুলিটি লক্ষ্য ভ্রষ্ট হয়ে ক নামক ব্যক্তির শরীরে লাগে এক্ষেত্রে, এবং ক মারা যায়। এক্ষেত্রে ক এর অপরাধ কি? কোন ধারায় অপরাধ হবে এটা? 302 হবে স্যার। কিন্তু 302 না, অনেকেই এই প্রশ্নের উত্তরটা দেবে 301, কিন্তু মানেটা বোঝে নাই। মানে না বুঝলে যেটা মানেটা হয় আর কি। অর্থাৎ যাকে হত্যা করার জন্য গুলি করা হয়েছে তাকে হত্যা না করে অপর আরেকজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এখন যে ব্যক্তি গুলি করেছে তার অপরাধটা কোন ধারায়? তার অপরাধটা হলো পেনাল কোডের 302 ধারায়, অর্থাৎ 301-এ বলছে এই ধরনের ঘটনা কখনোই অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হইবে না, ইহা খুন হিসেবে গণ্য হইবে। এটা হলো 301-এর বক্তব্য। আর মানুষের উত্তর দিয়ে দেয় 301। বুঝছো রাশেদ? রাশেদ চৌধুরী, পড়াশোনায় মনোযোগী হও, বুঝছো? এই এই জাতীয় সিনেমার এতদিন সিনেমা তো বানাও না, এবার সিনেমা বানাবা, দেখবে সব সিনেমার মতো কাহিনী আসছে। আর বিশেষ করে সহায়তা প্ররোচনা 300 ধারার সাথে মানে তোমাদেরকে বেশি পরিচিত হতে হবে কোনটা খুন। আবার এই প্রশ্নগুলো তোমরা জেনে রাখো যে আসবে, যে অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য কি? খুনের ব্যতিক্রম কোনগুলো? কখন একটি খুন খুন নয়, এই জাতীয় প্রশ্ন সবসময় তোমাদের প্রস্তুত থাকতে হবে। এবার এবার অন্য রকমের প্রশ্ন তোমাদের কম পাবা। যদি ভালো মানুষের কাছে কোনো প্রশ্ন পড়ে একেবারে মানে যে কিনা নির্দলীয় বা নিরপেক্ষ, তাহলে তার দিতে পারে। কিন্তু এই প্রশ্ন তো আবার দেখাতে হবে ডিআইজি আর এন সাহেবকে, ওনাকে যারা দেখাবে, ওনারা যদি বলে যে না এটাই সুযোগ, তবে এবার তোমাদের দেখা যাবে তোমাদের এমসিকিউ এর মধ্যে কি হয়।
হুম, যাই হোক। কয়েকজন আহত সৈনিক ব্যথা থেকে মুক্তি পেতে তার নেতা খকে অনুরোধ করে যেন তাকে গুলি করে। এক্ষেত্রে খ উক্ত অনুরোধ অনুযায়ী তাকে গুলি করে, ফলে মারা যায়। অর্থাৎ একজন সৈনিক আহত অবস্থায় পড়ে আছে, সে মৃত্যু যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে, সে লক্ষ্যে সে তার দলনেতাকে বলে যেন তাকে গুলি করে মেরে ফেলে, তারপরও সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাক, এই চিন্তা তার একটা। এ কথা শুনে দলনেতা তাকে গুলি করে হত্যা করে। এই ধরনের অপরাধটা কোন ধরনের অপরাধ? অপরাধজনক নরহত্যা, খুন, কোনো অপরাধ হয়নি। অপরাধজনক নরহত্যা স্যার। তার মানে একজন বললেই তাকে খুন করা যাবে না, এটাই তো নাকি? জি স্যার, এটা ব্যতিক্রম, 300 ব্যতিক্রম, 5 নম্বর ব্যতিক্রম স্যার। 5 নম্বর ব্যতিক্রম কয়জনের পরে? পেনাল কোডের 324 ধারার অপরাধ আপোষযোগ্য, আপোষযোগ্য না, আদালতের অনুমতি সাপেক্ষে আপোষযোগ্য। কোনটা? যেগুলো পড়ো না, এটা হলো আদালতের অনুমতি সাপেক্ষে আপোষযোগ্য। কারণ আমরা এই জিনিসগুলো পড়ি না। তোমরা এবার যেটা দেখবা, শাস্তি কি হতে পারে, শাস্তিগুলো দেখবা এই ধারার শাস্তি এত থেকে এত পর্যন্ত, অনন্য এত, অনূর্ধ্ব এত, বা এরকম হইবে না বা এর ঊর্ধ্বে হইবে না। এইগুলো তো ঝামেলা স্যার। ওই ঝামেলা ওইখানেই, নোয়াখালী প্যাস ওইখানে। এই জন্য বলছি ঝামেলা হলো স্যার খুব। টার্গেট থাকবে 30টা। তোমরা পাস করবা, কারণ তোমরা কন্টিনিউ পড়ছো, আমি দেখছি তো। ওই নেতা গোতারা এগুলা পাস করতে পারে না। ওই দেখো না, ওই যে সিবিএ নেতারা তো হাবিজাবি যেগুলো থাকে, ওই লিডাররা, এরা পারে না। তোমরা পাস করবা। 14 বছর বয়সের কম বয়স্ক নারীর সাথে যৌন সহবাস করলে ধর্ষণ বলে গণ্য হবে না যদি, কি বলা আছে দেখো, 14 বছর বয়সের কম বয়স্ক নারীর সাথে যৌন সহবাস করলে ধর্ষণ বলে গণ্য হবে না যদি উক্ত নারীর সম্মতি নিয়ে যৌন সহবাস করা হয়, সেক্ষেত্রে। উক্ত নারীর অসম্মতিতে যৌন সহবাস করা হয়, সেক্ষেত্রে। উক্ত নারীর সম্মতি বা অসম্মতি ছাড়া যৌন সহবাস করা হয়, সেক্ষেত্রে। উপরের কোনোটি না। তোর কোনোটিই না। কোনোদিন না হয়েছে, কোনোদিন না। কি বলা না, কথাটা বোঝো নাই তো। 14 বছর বয়সের কম বয়স্ক নারীর সাথে যৌন সহবাস করলে ধর্ষণ বলে গণ্য হবে যদি উক্ত নারীর সম্মতির দিক বা না দিক, 14 বছরের নিচে কোনো নারীর সাথে যৌন কাজ করলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আর এখানে যদি দন্তন্বয়কার না লাগাই দেয়, তাহলে কথা ছিল যদি নারীটির বয়স 14 বছরের নিম্ন হয় এবং নারীটি যদি তার স্বামী হয়, সেক্ষেত্রে ধর্ষণ হিসেবে গণ্য হইবে না। এই রকম প্রশ্ন। চুরি হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, স্থাবর সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, অস্থাবর সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। কোন ধরনের অপরাধ? অস্থাবর সম্পত্তির বিরুদ্ধে অপরাধ স্যার। কোন ব্যক্তি রাজপথে একটি আংটি দেখতে পান যা কারো অধিকারভুক্ত নয়, সেটা গ্রহণ করে বিক্রি করে, কয়ের অপরাধ কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জোরপূর্বক গ্রহণ, অপরাধমূলক সম্পত্তি তছরূপ, চুরি। কোনটা? অপরাধমূলক সম্পত্তির সম্পত্তি তছরূপ স্যার। স্যার। বিদেশে যাওয়ার সময় তার কিছু সম্পত্তি ফিরে না আসা পর্যন্ত দেখাশোনার দায়িত্ব খকে দিয়ে রাখেন। খ সে সম্পত্তি বিক্রি করে দেয়, কয়ের অপরাধ? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জোরপূর্বক গ্রহণ, চুরি, অপরাধমূলক সম্পত্তি তছরূপ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাস। দেখো যে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি যে 25 কোটি টাকা, তোমরা দেখছো কি তোমরা? 25 কোটি টাকা। এখন একটা সংবাদ আসছে যে এসবি প্রধানের অফিসে 25 কোটি টাকা ছিল। কোত্থেকে? সাবেক প্রধানমন্ত্রী, তিনি তাদেরকে দিয়েছেন যে তোমরা আন্দোলন থামাও, এই যে তোমাদের উপটৌকন, বকশিস এসবির জন্য। এসবির সদস্য যদি 25 কোটি দেয়, তাহলে ডিএমপির সদস্যকে আরো তো কত কোটি দিছে, আরো বেশি দেওয়ার কথা না? ডিএমপিটার কোনো খবর নাই, এসবির ওখান থেকে নাকি টাকাটা আবার ওখানকার অফিসাররাই বলে কারা উধাও করে ফেলছে। তো এখন এটাও কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে একটা দেখার বিষয়। এমন হতে পারে যে এটা তদন্ত চলতেছে, শুনতেছি অফিসাররা নাকি তদন্ত করতেছে।
যে কারা কারা টাকাটা নিছে। টাকা তো 25 কোটি, বুঝছেন? তো এখানে যে বিষয়টা হলো যে এরকম ঘটনার ক্ষেত্রে যেটা আছে, তো এখন এখানে এরকম প্রশ্ন হতে মানে ওই প্রশ্নগুলো এরকমই যে খ নামক ব্যক্তির বাড়িতে তল্লাশি করাকালে সেখান থেকে সুকৌশলে টাকা সরে ফেলে। এখন এটা কি অপরাধ? এটাও কিন্তু কি হবে, সম্পত্তি তছরূপ, এটা চুরি হবে, হবে কি? স্যার হ্যাঁ, চুরি হবে না স্যার? এটা কি চুরি হবে না? চুরি তো স্যার। বাড়িতে তল্লাশি করতেছে, তল্লাশি করাকালে যদি নিয়ে যায়, তো চুরি হবে না স্যার? চুরি তো হবে। চুরি হবে, তাই না? জি স্যার। কারণটা হলো একজন চোর, মনে করো ঘুষের টাকা, একজন আমাকে 2 লাখ টাকা ঘুষ দিছে, ঘুষের টাকাটা পকেটে করে নিয়ে আমি রাস্তা দিয়ে আসতেছি। হঠাৎ করে রাস্তায় একটা ছিনতাইকারী ধরে আমার অস্ত্রের ভয় দেখিয়ে আমার টাকা 2 লাখ নিয়ে গেছে। এটা কি দস্যুতার মামলা হবে না? হবে জি স্যার। স্যার, হবে, দোষী হবে স্যার। এখন এই 25 কোটির বাদই কি হবে? এ টাকা নেই আর জীবন যায় কার স্যার? এখন টাকা যে 25 কোটি দিছে এরই তো প্রমাণ আর কি করবে? প্রমাণ দিবে কে যে হ্যাঁ টাকা 25 কোটি এনেছিল? এখন কি কি করতে হবে? তাহলে সিসি ক্যামেরা কাটলো কেন? ডিশ লাইন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হলো কেন? তাহলে মনে করতে হবে কারা এই বিচ্ছিন্নটা করতে পারে তাকে ডাকতে হবে, সেই ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়ে। কারণ ওই সময় ইন্টারনেট কাটার যতগুলো সিস্টেম আছে, বুদ্ধি করা আছে, এটা একটাই উদ্দেশ্য, যাতে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্ররা আছে তাদের মধ্যে যেন এর দায়টা পড়ে যায়, তাই না? আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। যদি ঘটনা সত্যি হয় তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে পত্রিকার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। কি, ঘুষের টাকা গেল কই? যে একটা বিপদ, টাকা তো কম নয়, আর আবার 2-1 কোটি দিলে তো হয়। তাও তো আমি চিল্লা পাল্লা বন্ধ করে একটু কাজ কাম করে খাই নাকি রে? এগুলো সাবধানে, এরকম প্রশ্ন কিন্তু আসবে, বেদঘটা প্রশ্ন। কয়েকজন মহিলার কান হতে একটি কানের রিং টান দিয়ে ছিনিয়ে নিয়েছিল, ফলে মহিলার কানে আঘাতপ্রাপ্ত হয় এবং রক্ত পড়ে। এক্ষেত্রে পরের অপরাধটি কি, চুরি, দস্যুতা, বল প্রয়োগ, না উপরের কোনোটি সঠিক না? একটা নারী রাস্তা দিয়ে দস্যুতা। যাচ্ছে, একটা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একজন লোক নারীটির কানে ছিল দুল, এই দুলটা নেয়ার জন্য টান দিয়েছে, কিন্তু নারীটির কানে রক্তাক্ত জখম হয়েছে। এটা কোন ক্ষেত্রে অপরাধ? এই নারীটি সুরক্ষা পাবে বা এই নারীটির আহ প্রতিকার পাওয়ার যে আইনের বিধান, এটা কোন ধারার অপরাধ? এটা কোন ধরনের অপরাধ হবে? এটা কি দস্যুতা হবে, চুরি জি হবে? স্যার, দস্যুতা। দস্যুতা তো জি হয় স্যার। স্যার। শোনো, তুমি আজকে ফেসবুকের গ্রুপে একটা লেখা দাও, এই প্রশ্নের উত্তর 70% লোক ভুল করবে। কারণ ওই যে ভয় দেখায় নেই তাৎক্ষণিকভাবে, আসল মৃত্যুর ভয় না দেখালে দস্যুতা হয় না। তুমি দস্যুতার সংজ্ঞা লেখো, তোমাকে জোর করে আমি বলি, একেবারে জোর চ্যালেঞ্জ করে বলতেছি, তুমি একজনকে বলো যে সংজ্ঞা লিখন দস্যুতা, তাকে লিখতে বলো, ধারা না, বিস্তারিত লিখতে বলো। সে লিখতে পারবে না, সে লিখবে চুরি দস্যুতা হয়েছে সেটা, কিন্তু জোরপূর্বক সম্পত্তি আদায় সেটা যে দস্যুতায় পরিণত হয় এটাও জানাই নাই। তুমি দেখো বেশিরভাগই লোক দস্যুতা কাকে বলে, যে চুরি করতে গিয়ে চোদ্দ সম্পত্তি লইয়া যাইবার কালে যদি এই ঘটনা ঘটে তাহলে দস্যুতা বলে, ঠিক এই কথাই বলবে। কিন্তু কিন্তু এখানে যে জোরপূর্বক সম্পত্তি আদায় এটাও যে দস্যুতায় পরিণত হতে পারে এটা তো জানায়নি, কারণ মূল বই তো পড়ে নাই বাবা কোনোদিনও। এরকম বিষয়গুলো খেয়াল করতে হবে যে একজন মহিলার কানে রিং টেনে নিয়ে গেছে, কান দিয়ে রক্ত বের হয়েছে, এটা কোন ধরনের অপরাধ? বলছে এটা দস্যুতার অপরাধ। কোনটি অপতে
গৃহ বা শীত কেটে গৃহে প্রবেশ বলে গণ্য হবে? দেখো, আমরা একই জিনিস, অপথে গৃহে প্রবেশ, গৃহের দেয়াল ছিদ্র বানিয়ে প্রবেশ করলে, গৃহের জানালা মধ্য দিয়ে, জানালার ভিতর দিয়ে প্রবেশ করলে, বল প্রয়োগ, আক্রমণ করে বা করার ভয় দেখিয়ে প্রবেশ করলে, ঘর সবগুলো হবে। কিছু কিছু বিদঘুট প্রশ্ন আসে না, যে ক নামক ব্যক্তি একটা বাঁশের লাঠি দিয়ে ক্ষয়ের গৃহের জানলা দিয়ে লাঠিটা ঢুকিয়ে তার ঘর থেকে মালামাল নিয়ে নেয়। এটা 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 কোন ধরনের অপরাধ? এই যে অপথে গৃহে প্রবেশের একটা অপরাধ, এটাও কিন্তু একটা অপরাধ। অপথে বলতে কি? পথ তো হলো তার বাড়ির দরজা। এই বাড়ির দরজা ব্যতীত যত রকম কুবুদ্ধি করে তুমি সে বাড়িতে প্রবেশ করো, এই প্রবেশটা হলো অপথে গৃহে প্রবেশ। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? আচ্ছা। ক, ক্ষয়ের গৃহের দেয়াল ছিদ্র বানিয়ে উক্ত ছিদ্রের ভেতর হাত দিয়ে অনধিকার প্রবেশ করে। ক, নিম্নলিখিত কোন ধরনের অপরাধের জন্য দায়ী হবে? অনধিকার প্রবেশ, অপথে গৃহে প্রবেশ বা শীত কেটে গৃহে প্রবেশ, রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ। এটাও কিন্তু অপথে গৃহে প্রবেশ, অর্থাৎ তুমি ছিদ্র বানিয়ে হাত দিয়ে ওই জানলার পাশ দিয়ে একটা ছিদ্র বানিয়ে হাত ঢুকিয়ে জানলার ছিটকিনি খুলে ওদিক দিয়ে ঢুকবা, এটাও অপথে গৃহে প্রবেশ। আচ্ছা। ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? পুরুষ সঙ্গীকে অভিযুক্ত করা যেতে পারে, স্ত্রী লোকটিকে অভিযুক্ত করা যেতে পারে, পুরুষ সঙ্গী এবং স্ত্রী লোক উভয়কে অভিযুক্ত করা যেতে পারে। কোনটা? পুরুষ ব্যক্তিকে পুরুষ লোকটি। পুরুষ স্যার, পুরুষ। ক, তার রুমের চাবি হারিয়ে ফেলেছিল। খ, উক্ত চাবি দেখতে পায় এবং তা ব্যবহার করে কয়ের রুমে প্রবেশ করে। এক্ষেত্রে ক্ষয়ের অপরাধ হলো অনধিকার গৃহপ্রবেশ, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, অপথে গৃহপ্রবেশ। এটাও একটা অপথে গৃহপ্রবেশের মতো। তোমার চাবি হারিয়ে গেছে, তোমার চাবিটা একজন পেয়েছে, সুন্দর করে তোমার দরজাটা খুলে সে ভিতরে প্রবেশ করলো। এটা কোন ধরনের অপরাধ? অপথে গিয়ে প্রবেশ। অপথে গৃহে প্রবেশ, কারণ এটা তোমার প্রবেশ করার অধিকার তোমার নাই, তুমি দরজাটা খুলে প্রবেশ করছো, এটাও অপথে গৃহে প্রবেশের শামিল। এখানে একটা প্যাচ আছে, বোঝাটা মুশকিল। একজন শৈল চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন, আপনি আর বাঁচবেন না। এতে রোগী মানসিকভাবে আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল চিকিৎসকের নিম্নের কোন কোন ধরনের অপরাধ হবে? খুন, হত্যার প্রচেষ্টায়, নরহত্যা, কোনো অপরাধ করেন নাই। কোনো অপরাধ করেনি। একটা সেকেন্ড। যে সংবাদের বিষয়টা আছে, একটা আসছিল তোমরা, সংবাদের বিষয়টা, সংবাদদাতার মানে তথ্যদাতার যে একটা, যে ক নামক চিকিৎসক খকে জানায় যে আপনি অনেক দেরি করে আমার কাছে এসেছেন, আপনি আর বাঁচবেন না। এই কথা শুনে রোগীটি মারা যায়। এক্ষেত্রে চিকিৎসকের অপরাধ বর্ণনা করুন। এরকম একটা লিখিত প্রশ্ন আসছিল না পরীক্ষায়? তোমাদের আসছিল, তোমরা হয়তো পড়ো নাই, এটা আসছিল পরীক্ষায়। এমসিকিউ ছিল, কোনো অপরাধে করে নাই। এমসিকিউ আসছিল না? আচ্ছা, যাক, ভালো। যে কোনো অপরাধে করে নাই। আচ্ছা। পেনাল কোডে কত প্রকার আঘাতকে মারাত্মক আঘাত হিসেবে চিহ্ন করা হয়েছে? 6 প্রকার, 8 প্রকার, 10 প্রকার, 9 প্রকার। 8 প্রকার। 8 প্রকার। অর্থাৎ পেনাল কোডের 320 ধারায় যে গুরুতর আঘাতের যে সংজ্ঞা দেওয়া আছে, সেখানে 8 ধরনের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হয়েছে, এই তো নাকি? পেনাল কোডের কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? কোন ধারার? পেনাল কোডের 303 স্যার। 300। 3। এটা কি বলা আছে? খুন করলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো ব্যক্তি যদি অপরাধ করে সেক্ষেত্রে তার দণ্ড মৃত্যুদণ্ড নয়। মৃত্যুদণ্ড অর্থাৎ প্রাপ্ত ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় না, সাজাপ্রাপ্ত ব্যক্তি হতে হবে। অর্থাৎ যে ব্যক্তিটার যাবজ্জীবন সাজা হয়েছে, সে যদি পরবর্তীতে এই সাজা বহাল থাকাকালে কোনো একটি অপরাধ করেন, যে অপরাধটি
যে অপরাধটিতে, খুনের অর্থাৎ কাউকে সাজা। যদি খুন করেন, সেখানে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কারণ খুনে তো দুই ধরনের শাস্তি দেওয়া যায়, যাবজ্জীবন দেওয়া যায়, মৃত্যুদণ্ড দেওয়া যায়, 14 বছরও দেওয়া যায়। তো সেক্ষেত্রে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। প্রতারণার উদ্দেশ্যে এসআই এর পোশাক পরিধান পেনাল কোডের কত ধারায় অপরাধ? 171, 173, 170? 171। 171। 171। তার মানে একজন সরকারি কর্মচারী, তিনি যে পদে অধিষ্ঠিত নয় সেই পদে যদি পোশাক পরিধান করেন। আচ্ছা, ভালো। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে 6 জন লোক কয়ের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে, বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা পয়সা অলংকার একত্র করে এক স্থানে রাখে এবং এমন সময় পুলিশ চলে আসে, সংবাদ পেয়ে তারা কিছু মালামাল না নিয়ে পালিয়ে যায়। এটা কোন ধরনের অপরাধ? ডাকাতি, চুরি, কোনো অপরাধ হয়নি, দস্যুতা। ডাকাতি স্যার। অর্থাৎ 6 জন লোক একটা বাড়িতে প্রবেশ করে সকলের হাত পা বেঁধে মালামাল নেওয়া শুরু শেষ করেছে, কিন্তু প্রতিমধ্যেই পুলিশের গাড়ি চলে আসায় তারা মালামাল না নিয়ে পালিয়ে যায়। এই অপরাধটা কোন ধরনের অপরাধ? এটা কি ডাকাতি ডাকাতির অপরাধ, দস্যুতার অপরাধ, না কোনো অপরাধ হয়নি? ডাকাতির অপরাধ। ডাকাতি। কারণ যদি কখনো প্রশ্ন আসে ডাকাতির চেষ্টা, কোন ধারা দেবো আমরা? 395 ধারা। ডাকাতির চেষ্টা বলতে কি বুঝেন? 395 না, 391 ডাকাতির চেষ্টা, আর শাস্তি হলো 395। এখানে শাস্তিটা হবে ডাক বাদ্দা সেটা। ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক কোন আটক ব্যক্তি বা আসামির বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হলে তার সাক্ষ্য আইনে কোন ধারা অনুযায়ী আদালত লিপিবদ্ধকৃত সাক্ষ্যটি শুদ্ধ সাক্ষ্য হিসেবে অনুমান করে নেবেন? আমার কথা বুঝতে পারছো? ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক কোন আটক ব্যক্তি বা আসামির বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হলে তার সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী আদালত লিপিবদ্ধকৃত সাক্ষ্য বিশুদ্ধ বলে অনুমান করবেন? 81 ধারা, 86 ধারা, 80 ধারা? কোনটাই সঠিক না, কোনটা? 80 ধারা। 80 দ্বারা। বক্তব্যটা হলো যে যে এখানে কথাটা কি বলা আছে এখানে, যে একটা স্বীকারোক্তি যে বিশুদ্ধ দলিল হিসেবে গণ্য করা হবে তখনই 80 ধারায় বলছে যে যদি যথাযথভাবে তাহা লিপিবদ্ধ করা হয়েছে মর্মে আদালত গ্রহণ করেন সেক্ষেত্রে। এই তো নাকি? সাক্ষ্য আইন 1872 অধীন চারিত্রিক সাক্ষ্য সম্পর্কে নিম্নবর্ণিত কোন তত্ত্বটি সঠিক? সাক্ষ্য আইন 1872 অধীন চারিত্রিক সাক্ষ্য সম্পর্কে বর্ণিত কোন তথ্যটি সঠিক? দেওয়ানি মোকদ্দমা পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক, ফৌজদারি মামলার পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক, ফৌজদারি মামলার পূর্ববর্তী খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক? উপরের সবগুলো। উপরের সবগুলো স্যার। সবগুলো। কারণ 52, 53, 54 তিনটা ধারার কথা এখানে বলা আছে, তাই না? জি স্যার। ফৌজদারি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, দেওয়ানি মামলায় ফৌজদারি মামলার চরিত্র প্রাসঙ্গিক, আর ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক দুটোই বলা আছে, আছে না? জি স্যার। জি স্যার। ক আসামি তার অপরাধের বিবরণ পুলিশের নিকট লিখিত আকারে উল্লেখ করে আসামির এই লিখিত বিবৃতি সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী জেরা করা যাবে? 142, 144, 145? 145। 45 ধারা, অর্থাৎ জেরা করা যায় 145 ধারায়। একজন ব্যক্তি জীবিত আছে মর্মে যে দাবি করে তাকেই তা প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির কোনো সংবাদ পাওয়া না যায় 7 বছর যাবত, 10 বছর যাবত, 15 বছর যাবত, 30 বছর যাবত? কোনটা? 7 বছর। 7 বছর। অর্থাৎ যে ব্যক্তি দাবি করে, কথাটা কি, যে ব্যক্তি দাবি করে যে ওই ব্যক্তি জীবিত আছে, তাহলে তাকেই প্রমাণ করতে হবে, এই তো নাকি? জি স্যার। জি স্যার।
পেশা সম্পর্কিত পত্রালাপ প্রকাশের ক্ষেত্রে সুরক্ষা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 124, 126, 127, 125। 126 পেশা। এটা কাদের কথা বলা হয়েছে? আইনজীবী এবং মক্কেলের মধ্যে তাদের যে আইনজীবী। কথাবার্তাগুলো আদান প্রদান হবে এগুলো প্রকাশ করা যাবে না, সুরক্ষিত। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সাক্ষ্য আইনে মোট কতটি ধারা আছে? 700। 167। 100 কটা? 67। 67। সাক্ষ্য আইনে কত ধারা অনুযায়ী একজন আইনজীবী তার নিজের সাক্ষীকে জেরা করতে পারেন? 154, 156, 155। কত ধারায়? 154 স্যার। 154। সাক্ষ্য আইনের 32-1 ধারায় মৃত্যুকালীন ঘোষণা হিসেবে প্রদত্ত কোনো বিবৃতি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য শুধুমাত্র দেওয়ানি কার্যধারায়, ফৌজদারি এবং দেওয়ানি কার্যধারায়, শুধুমাত্র ফৌজদারি কার্যধারায়, শুধুমাত্র ফৌজদারি কার্যধারায়। অর্থাৎ শুধুমাত্র মৃত্যুকালীন জবানবন্দি দেওয়া যেতে পারে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, 5 ভাগে, 3 ভাগে? 2 স্যার। 2 ভাগে। কি কি সেটা? দালিলিক এবং দালিলিক এবং মৌখিক সাক্ষ্য। ক বলে যে খ একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য খ দণ্ডিত হবে, এই মর্মে ক আদালতের রায় কামনা করে। খ যে অপরাধ করেছে তা প্রমাণের দায়িত্ব কার? ক এর উপর, ক এর পরিচিত ব্যক্তির উপর, খ এর উপর আসামির আইনজীবীর উপর। কার উপর? কয়ের উপর? কয়ের কত ধারার প্রশ্ন? 101 102 স্যার। ধারা প্রশ্ন। অপমান, বিরক্ত বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা হলে আদালত তা নিষিদ্ধ করতে পারেন। তার সাক্ষ্য আইনে কত ধারায় উল্লেখ করা আছে? 150, 152, 151, 153। 151। কেন রে? অপমান, 151 ধারা। বিরক্ত, উত্ত্যক্ত করার প্রশ্ন করা হলে আদালত তা নিষিদ্ধ করতে পারেন। সাক্ষ্য আইনে কত ধারায় উল্লেখ করা আছে? 150। 150। একজন 150, একজন 151। কত স্যার, ধারায় আছে কম? 151 ধারা। 152 কি স্যার। বলা আছে? 152 কি কি বলা আছে? 152 তে বলা আছে স্যার, অপমানে উত্ত্যক্ত করার উদ্দেশ্যে এইটাই নিষেধ করতে পারেন, প্রশ্ন তাই বলছে। অপমান, বিরক্ত, উত্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা হলে আদালত তা নিষিদ্ধ করতে পারেন কত ধারায়? 152 ধারায়। 152। 152 ধারার মধ্যে কি বলা আছে? কোন প্রশ্ন যদি কাউকে অপমান, উত্ত্যক্ত করার জন্য সৃষ্টি করা হয়ে থাকে, ঢং করা হয়ে থাকে, আদালত তাকে নিষেধ করতে পারেন। তোমরা 51, 50 যাচ্ছ কেন? সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য একই ঘটনা সম্বন্ধে পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। সাক্ষ্য আইনে কত ধারায় উল্লেখ করা আছে? 157, 159, 158, 160। কোনটা? 157 স্যার। 157। অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি দাতা মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর সে যদি দৈবাৎ ক্রমে বেঁচে যায় সেক্ষেত্রে জবানবন্দির পরিণতি কি হবে? এটাই তো নাকি? জি স্যার। ক একটি জমির জন্য ক্ষয়ের বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। জমিটি ক্ষয়ের দখলে আছে। ক দাবি করে যে ক্ষয়ের পিতা গ উইল করে ওই জমি ককে দিয়েছে। এখানে প্রমাণের দায়িত্ব কার? ক এর উপর, ক এবং ক্ষয়ের উপর, ক্ষয়ের উপর, ক এর উপর। কার? যে দাবি করবে তারই উপরে বর্তাবে। জি স্যার। কয়ের উপর। খ দাবি করছে কয়ের উপর। আচ্ছা, ক চুরির দায়ে খকে ফৌজদারি মামলায় সোপর্দ করে। ক আদালতকে বিশ্বাস করাতে চায় যে খ চুরির কথা গয়ের নিকট স্বীকার করেছে। স্বীকৃতির বিষয়বস্তু প্রমাণের ভার কার উপর? কয়ের উপর, ক্ষয়ের উপর, কয়ের পরিচিত ব্যক্তির উপর। কার উপর? কয়ের উপর। কয়ের উপর। ক্ষয়ের উপর হবে কেন?
ক চুরির দায়ে যে দাবি খকে করি ফৌজদারি মামলা কয়ের উপর? জি ক স্যার, নামক কয়ের উপর? ক নামক ব্যক্তি চুরির অপরাধে একজনকে কোর্টে চালান দিয়েছে বা পুলিশের নিকট সোপর্দ করেছে, প্রমাণের দায়িত্ব কার? কয়েরই তো। ক স্যার। জি স্যার। জি স্যার। 1872 সালের সাক্ষ্য আইনের, আচ্ছা এটা আমরা আলোচনা করেছি। আচ্ছা, দ্বিতীয় মোকদ্দমার বিচার নিশ্চিত করার জন্য আদালত নিম্নবর্ণিত কোনটি প্রাসঙ্গিক বলে আমলে নিতে পারেন? পূর্ববর্তী মামলার রায়, বিশারদের মতামত, উক্ত মামলা আইনজীবীর মতামত, উপরের সবকটি। কোনটা? পূর্ববর্তী মামলার রায়। দ্বিতীয় মামলা, ওই যে যেমন আমরা পড়েছি 40 ধারায় যে দ্বিতীয় মোকদ্দমা নিষিদ্ধকরণের লক্ষ্যে, তা দ্বিতীয় যখন বলছে তাহলে বুঝতে হবে প্রথমে একটা মোকদ্দমা হয়েছিল, এগুলো বুঝতে হবে। 40 ধারা। যাই হোক, কোন ধরনের মৌখিক সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? জনশ্রুতিমূলক সাক্ষ্য, মৃত্যুকালীন জবানবন্দি, প্রতিপক্ষের সাক্ষীর জবানবন্দি। কোনটা? জনশ্রুতিমূলক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, এটা জানো তো? জি স্যার। কি কোনো ভুল আছে এখানে? স্যার, জনশ্রুতিমূলক সাক্ষীটা কি বিষয়টা বুঝতে পারিনি। বিভিন্ন জনের মুখে মুখে শুনছি, একটা রেওয়াজ। বিভিন্ন জন বলা বলি করতেছে, কোনো হদিস নাই। এই যে যেটা একটু আগে বললাম 25 কোটি গেল কই, কোনো প্রমাণ নাই। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। এটা মৌখিক সাক্ষ্য হবে স্যার? হ্যাঁ, জনশ্রুতি সাক্ষ্য কি মৌখিক সাক্ষ্য হবে? আচ্ছা। প্রলোভন ও ভয়ভীতি দেখায় স্বীকারোক্তি আদায় করা হলে এ ধরনের স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে, অপ্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। কোনটা? অপ্রাসঙ্গিক। যাক, আমরা মোটামুটি 51টা আমরা আলোচনা করলাম। আমরা জানি এখান থেকে আসতেও পারে, দুই একটা নাও আসতে পারে। তোমাদের কিছু জানার থাকলে এখন বলতে পারো। কারেন্ট নাই। আর আবারও বলছি, তোমাদের কাছে আমার যেটা অনুরোধ, পরীক্ষা অনেক কঠিন হবে, নিজেরা একটু চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। আশা করি। পৌরসভার পৌর কমিশনার কি সরকারি কর্মচারী? পৌর কমিশনার সরকারি কর্মচারী। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, রাত্রে কথা হবে। সাবধানে থাকো সবাই। কোনো সমালোচনার প্রয়োজন নেই। জেনে রাখবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জন্য যেটা ভালো সেটাই করতেছেন। আমরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমরা অনেক রকমের কথা বলি, এটা আমাদের প্রয়োজন। ঠিক আছে? জি স্যার। মানে আবেগ দিয়ে তো তুমি চাকরি ঠেকাতে পারবে না। যেখানে কর্তৃপক্ষ, ওনারা কি কষ্ট, মানে ওনারা কি এটা কষ্ট পাচ্ছেন না? ওনারাও চাচ্ছেন, কিন্তু ওনারা বলতে গেলে ওনারা নিজেরাও এখন বিতর্কের মধ্যে পড়বে। কে চায় বিতর্কের মধ্যে পড়ুক? কেউ চায়? কে? না স্যার। ভালো থাকি স্যার। এই জিনিসটাই। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।